নমস্কার। আজকে আমি একটু অন্য ধরনের টপিক আনবো ভেবেছিলাম, কিন্তু আমার মনে হলো যে জ্ঞান থেরাপি যেহেতু আমার চ্যানেলের নাম, সে কারণে একটি এমন বিষয় আনার চেষ্টা করি যেটা হয়তো আমাদের প্রকৃত জ্ঞানের নারী, সমাজবদ্ধ যে জ্ঞানের নারী আমাদের, মানে আমরা যে সমাজে বাস করি, গণতান্ত্রিক সমাজ, এই সমাজে আমাদের কিছুটা হলেও আমাদের মস্তিষ্ককে উর্বর করবে, মানে আমাদের মস্তিষ্ককে একটু মানে ভাবনা চিন্তার জগতে নিয়ে যাবে। কেননা ইদানিং একটা টপিক বা ইদানিং একটা ইস্যু খুব বিশেষ করে লোক সমাজে চলছে যে কোনো সরকার, সে রাজ্য হোক কেন্দ্র হোক, দীর্ঘদিন চললে তার মধ্যে কিছু অরাজকতা আসে, কিছু দুর্নীতি আসে। এবার পরিবর্তনের সময় এসেছে, বিশেষত আমাদের এই রাজ্য সরকারের কথা বলা হচ্ছে। একটা শ্রেণীর মানুষ এরকম হয়তো ভাবছেন, বা তারা বাজারে ঘাটে পথে এরকম আলোচনাও করছেন। সবসময় একটা কথা আমাদের মনে রাখা উচিত যে পরিবর্তন কখন হয়? যখন মানুষের মধ্যে ব্যাপক, বেশিরভাগ মানুষের মধ্যে ব্যাপক গ্লানি, বিদ্বেষ এসবের জন্ম হয়, তখন পরিবর্তন হয়। কিসের? না তো ওই সিস্টেমটার বিরুদ্ধে। যখন মানুষের মনে হচ্ছে যে এই সিস্টেমটা পুরো স্বৈরাচারী বা একপেশে, তখন মানুষ কী ভাবে? যে এখন আমাকে পরিবর্তন আনতে হবে, আমাদের পরিবর্তন আনতে হবে, যৌথভাবে সামগ্রিকভাবে আমাদের পরিবর্তন আনাটা জরুরি, না হলে এই সমাজ ব্যবস্থা মানে ক্ষয়ে যাচ্ছে। কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের পরিবর্তনের কোনো রকম ইস্যু সেভাবে কিন্তু এখনও তৈরি হয়নি, মানে এই সরকারকে পরিবর্তনের কথা বলছি। কেননা একটা শ্রেণীর মানুষ সবসময় গণতান্ত্রিক পদ্ধতিতে একে অপরের মানে লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী হয়, সে তো আলাদা বিষয়, বা সেই গোষ্ঠীও থাকে, সেটা নিয়ে আমি বিচার বিশ্লেষণ করছি না। কিন্তু যেহেতু গণতান্ত্রিক পদ্ধতি, যেহেতু এখানে একটা গরিষ্ঠতা বা সংখ্যাগরিষ্ঠতার ব্যাপার থাকে, সেহেতু এখানে কিন্তু সেরকম কোনো কিছু সৃষ্টি হয়নি যে এখানে পরিবর্তন করতে হবে। কেননা আমরা যদি একটু পিছনে ফিরে যাই তাহলে দেখতে হবে যে আমাদের বর্তমান যে সরকার, রাজ্য সরকার, তো কোনো এক রাজনৈতিক দলের রুলিং, মানে সেও একটা রাজনৈতিক দল, এবং সেই রাজনৈতিক দলটা মানে প্রজাতান্ত্রিক সিস্টেমে, গণতান্ত্রিক সিস্টেমে সে ভোটে লড়াই করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, সে সরকার গঠন করেছে। কিন্তু তারা আসার আগে, তারা যে এই 3টে টার্ম কভার করলো, তারা এই 3টে টার্ম কভার করার আগেও তো একটা কোনো সরকার ছিল, এবং তারা যে ধরনের আচরণগুলো মানুষের মনে দাগ কেটেছিল সেই সময়ে, সেটাই কিন্তু এই সরকারকে এনেছিল। এবং তারা কিন্তু যে প্রতিশ্রুতি বা ইস্তেহার দিয়ে এই সরকার, মানে যে যারা এসেছিল আর কি, বা যারা ইনসিস্টিং বর্তমানেও রয়েছে, যারা এক্সিস্টিং, যারা বর্তমানেও রয়েছে, এরা কিন্তু এমন কিছু করেনি যা তারা তাদের কার্যক্রম বা ইস্তেহারের মধ্যে রেখেছিল, কিন্তু সে কথা জনগণের সঙ্গে রাখেনি। দেখুন, অনেকে অনেক রকম কথা বলবে, কেউ বলবে এই ইস্যু, কেউ বলবে ওই ইস্যু দিয়ে এসেছিল, হ্যাঁ, কেউ বলবে নন্দীগ্রাম, কেউ বলবে সিঙ্গুর, কেউ বলবে মাওবাদী, বিভিন্ন রকম কথা বলবে। কিন্তু আমার খুব ন্যূনতম একজন সাধারণ মানুষ হিসাবে যে ইস্যুগুলো মানে মনে হয়েছে যে মানুষের মধ্যে দাগ কেটেছিল, এই সরকারকে নিয়ে এসেছিল, এবং সেই সরকার অদ্যাবধি মানে আজ পর্যন্ত সে কথা রেখে চলেছে, সেগুলোর মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে স্বজন পোষণ। আগের সরকারের কথা বলছি, যে এই বামফ্রন্ট সরকার যাকে আমরা বলতাম, সেই বামফ্রন্ট সরকারের আমলে প্রচণ্ড স্বজন পোষণ বা নেপোটিজম ছিল, যে কারণে আমাদের মতন অনেকেই সেই দশকের, 70-এর দশকে শেষার্ধে যাদের জন্ম, তারা কিন্তু কোনো রকম কর্মসংস্থান মানে আমরা করে উঠতে পারিনি, মানে আমরা কোনো কর্মসংস্থানের সুযোগ্য হয়ে উঠতে পারিনি। এটাই আমাদের মনে হবে, কেননা আমাদের থেকে কমজোরি অনেকেই কিন্তু অনেক পরীক্ষায় উঠতে গেছে। তো আমরা বলছি না যে তারা কোনো রকম 2 নম্বরই পথের আশ্রয় নিয়েছে, কিন্তু আমরা পেরে উঠিনি, কোনোভাবেই পেরে উঠিনি, এই একটা ব্যাপার। এবং এরা যেটা করতো, অনেক ক্ষেত্রে আমরা দেখতাম নিজেরা কিন্তু সেগুলো স্বজন পোষণের নীতিগুলো, মানে স্বজন পোষণের যে বেনিফিটগুলো তারা নিজেরা ভোগ করতো না, তাদের পরিবার বা বিভিন্ন বন্ধু বান্ধব বা আপনজনদের মধ্যে তারা কিন্তু সেই বেনিফিটটাকে ছড়িয়ে দিত। তারা নিজেরা হয়তো সেই পলিটিক্যাল পার্টির মধ্যে ইনভলভ থাকতো,
সেই তখন তারা রুলিং পার্টি ছিল, তারা হয়তো সেই কাজের সঙ্গে, কিন্তু তারা কিন্তু বেনিফিটটাকে একটু অন্যভাবে ম্যানিপুলেট করতো। এবং সবচেয়ে বড় কথা ছিল ক্যাডার একতন্ত্র, যেটা মানে ক্যাডারদের উপর পুরো রাজনীতির ছকটা চলে গেছিল এবং ক্যাডাররাই কিন্তু সব কিছু চালাতো এবং সাধারণ মানুষের কোনো রকম মতামতকে তারা কোনো রকমভাবে গ্রাহ্য করতো না, মানে সেই রুলিং পার্টি কোনো রকমভাবেই গ্রাহ্য করতো না। এবং আন্দোলনের পর থেকেও তাদের যে মূল তত্ত্ব কথা ছিল, যে আন্দোলন বিপ্লব, সেগুলো থেকে তারা অনেকটাই সরে এসেছিল, যা তাদের সাধারণ মানুষের থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে গেছিল। এবং এর জন্য কিন্তু এইটা কনভিন্স করতে কিন্তু এই সরকারের যে পুরোধা ব্যক্তিত্ব রয়েছেন বা যারা কনভিন্স করেছিলেন বা যিনি প্রধান, তিনি কিন্তু তাকে কিন্তু অনেক বেগ পেতে হয়েছে, কেননা সাধারণ মানুষ কিন্তু খুব সহজে প্রচলিত নিয়মের বাইরে যেতে চায় না। এটা একটা ব্যাপার। আর তাত্ত্বিকতা যে ব্যাপারটা, এই যে ওই সরকারের ক্ষেত্রে যেটা ছিল তাত্ত্বিকতা, সেই তাত্ত্বিকতা কিন্তু তাদের আর ছিল না। কেননা তাদের যে নীতি, মার্ক্সীয় নীতি, লেনিনের নীতি, সেই নীতি থেকে কিন্তু তারা অনেকটা সরে এসেছিল এবং সেই নীতির কথা কিন্তু সেভাবে আর শোনা যেত না, কেননা সাধারণ ব্যবহারিক দিকে কিন্তু তারা বেশি গুরুত্ব দিয়েছিল। এবং এছাড়াও সাধারণ মানুষকে তারা কিন্তু শুধুমাত্র ভোটের কাজে ব্যবহার করতো। ভোট ছাড়া সাধারণ মানুষ কোনো বেনিফিট পেত বলে আমার অন্তত জানা নাই। মানে সাধারণ মানুষ মানে একদম লো মিডিল ক্লাস আর মিডিল ক্লাস, মানে সেইভাবে কিন্তু কোনো বেনিফিট পাওয়া যেত না। আজকে হয়তো অনেক কথা হচ্ছে যে ভাতা, ভিক্ষা, এই চাল ডাল, রেশন, হেলথ স্কিম, কিন্তু সাধারণ মানুষ কই, আমরা তো পাইনি তো কিছু তো পাইনি। তাহলে এগুলো তো আমাদেরকে একটু দেখতে হবে, ভাবতে হবে তো। এবং এই ব্যাপারগুলো তাদের কিন্তু সব কিছু লিমিটেড হয়ে যাচ্ছিল, তাদের নিজস্ব গণ্ডির বাইরে কিন্তু তারা আর বেরোতে পারতো না। একটা সময় তারা নিজেদের রুলিং পার্টির বা তাদের যে সিস্টেম, মানে এবং তাদের মধ্যেও যারা একটু মানে বেশ করিতকর্মা, তারাই গুরুত্ব পেত। সাধারণ লোকের কিন্তু গুরুত্ব অনেক কাংশেই হারিয়ে যাচ্ছিল। বাঙালির তো হারানো, কেননা বাঙালিরা তাদের নিজস্ব যে ঘরানা, সেটা সবসময় বজায় রাখতে চায়। আমি আগেও বলেছিলাম, আমার আগের ভিডিওতেও দেখতে পাবেন, যে বাঙালি তত্ত্ব কিন্তু আলাদা, সেই বাঙালিত্ব কিন্তু তার মধ্যে ছিল না এবং বাঙালিত্ব থাকার কথাও নয়, কেননা তাদের যে তাত্ত্বিকতা, সেই তাত্ত্বিকতা আলাদা ছিল। এবার প্রশ্ন উঠবে, তাহলে তারা এসেছিল তো বাঙালিদের হাত ধরেই এই রাজ্যে, তখন তারা অতটা ভাবেনি, অতটা বুঝতে পারেনি। পরবর্তীকালে তাদের যে মূল সরকার, রাজ্য সরকার, সে কোনো ধর্মের সাপোর্টার হবে না, সব ধর্মকে ভালোবাসবে, অন্তত ঈশ্বর ভীরু হবে, ঈশ্বরকে ভয় পাবে। সে আল্লাহ, গড, যে নামেই ডাকুক না কেন, ভগবান, অন্তত তারা সাম্প্রদায়িক হবে না, কিন্তু ধর্মভীরু হবে। সেই ধর্মভীরুতা তাদের মধ্যে একদম ছিল না। এবং আজকেও আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, অনেকে হয়তো ধর্মের নাম করে রাজ্যে ঢুকতে চাইছে, সেটাও কিন্তু অন্য ধরনের একটা সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে। সেই সাম্প্রদায়িকতা কিন্তু ভালো নয়, এটা কিন্তু বিষাক্ত একটা সাম্প্রদায়, মানে মানে সেই ধার্মিকতা কিন্তু ভালো নয়, সেটা কিন্তু বিষাক্ত ধার্মিকতা। যে আমার ধর্মই শ্রেষ্ঠ, এটা কিন্তু বিষাক্ত ধার্মিকতা। আমার সমস্ত ধর্মের প্রতি বিশ্বাস থাকবে, ঈশ্বরে বিশ্বাস থাকবে, এবং আমি সরকার হয়েও আমি সমস্ত ধর্মকে সম্মান করব। আমি কাউকে তো বলছি না যে এটা ভালো, এটা খারাপ, এই ধরনের মানে সমস্ত ধর্মের প্রতি আমার বিশ্বাস থাকতেই পারে, কোনো স্পেশালাইজড কিছু থাকবে না। সেই ঈদও যা আমার কাছে, পুজোও তা, হ্যাঁ হতে পারে আমি হয়তো কোনো কমিউনিটি বা সম্প্রদায়ভুক্ত, আমি হয়তো সেটাকে বেশি করে সেলিব্রেট করলাম, কিন্তু তার মানে অন্যকে আমি ডিস্টার্ব করতে পারি না, অন্যের আনন্দকে আমি নিজের আনন্দ ভাবতে পারবো না, অন্যের ঈশ্বরকে আমি নিজের ঈশ্বর ভাবতে পারবো না। আমার রুট আলাদা হতে পারে, কিন্তু গন্তব্য তো একই। এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। এবং সর্বস্তরের মানুষের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছিল, যেই দূরত্ব সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া আনছিল, যে একটা দূরত্ব, যে কর্মচারী, সরকারি কর্মচারী সে আলাদা, সাধারণ দোকানদার আলাদা, মাঠে যে সবজি মানে চাষ করে চাষি সে আলাদা, সাধারণ একটা লো মিডিল ক্লাস লোক আলাদা। এই ব্যাপারগুলো বিভাজনের, যদিও তারা বিভাজনের বিরুদ্ধে ছিল, কিন্তু এই বিভাজনের ভাবটা কিন্তু আমরা লক্ষ্য করেছি না। আমরা যে সময়ে বুঝতে শিখেছিলাম, মানে আমাদের জন্ম যাদের 77 সালে শেষের দিকে, বা যাদের হয়তো তারপরে জন্ম, তারা কিন্তু, আমরা তো সেইভাবে তাদের আন্দোলন দেখিনি, কিন্তু তাদের সে একটা মধ্য গগনে যখন তাদেরকে আমরা দেখেছি, তাদের রুলিং স্টেজে আমরা দেখেছি, কিন্তু এটা আমরা বুঝতে পেরেছিলাম যে তাদের মধ্যে কিন্তু সে ব্যাপারটা নেই। কর্মচারী সংগঠনের একটা ব্যাপক দৌরাত্ম্য তৈরি হয়েছিল, সরকারি কর্মচারীদের একটা ব্যাপক দৌরাত্ম্য, এমনকি শিক্ষক সংগঠনেরও, এবং বেপরোয়াভাবে তারা টিউশন পড়াতো, বেপরোয়াভাবে সব কিছু করতো। এই ব্যাপারগুলো কিন্তু আজকে অনেকটাই কমে গেছে, কারণ আমরা কর্মচারী সংগঠন বা অন্যান্য শিক্ষক সংগঠন বা শিক্ষিকা সংগঠন,
তাদের মধ্যে সেই দৌরাত্ম আর লক্ষ্য করি না। টিউশন পড়ানো ব্যাপারটা ছিল কলেজ বা স্কুলের টিচারদের, তারা স্কুলে সেভাবে কি পড়াতো না পড়াতো পরের প্রশ্ন, তারা বাড়িতে বা বাইরে টিউশন পড়াতো, সেগুলো কিন্তু এখন আমরা যদিও কখনো দেখে থাকি কোথাও, সেটা কিন্তু লুকিয়ে চুরিয়ে, অন্তত সরকার তো ওইভাবে পারবে না যে কারো কারো বাড়ি গিয়ে সে সার্চ করতে কে কাকে পড়াচ্ছে না পড়াচ্ছে, এগুলো সম্ভবও নয়। এছাড়াও যেগুলো আছে যে ধর্মান্ধতা মানে আমি এটা বলতে চাচ্ছি যে ধর্মান্ধতা নয়, মানে ঈশ্বরের বিশ্বাস নেই, ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাস নেই, কোনো ধর্মকে সাপোর্ট করলাম না আবার ঈশ্বরেও বিশ্বাস করলাম না, এই বিষয়গুলো ভালো চোখে দেখে না যেমন মানুষ, তেমনি আবার কোনো এক ধর্মকে সাপোর্ট করে অন্যান্য ধর্ম বা সম্প্রদায়ভুক্ত মানুষগুলো তারা খারাপ, বা সেই ধর্মের থটটা খারাপ, থিমটা খারাপ, এ ধরনের জিনিসগুলো ঠিক নয়। তো সব দিক মিলিয়ে বলা যায় পরিবর্তনের সময় কিন্তু এখনো আসেনি। যদি আপনারা এগুলো ভাবেন তাহলে বুঝতে পারবেন যে পরিবর্তন তখনই হয়, পরিবর্তন যখন তখন হবে না। আপনি বাড়িতে কোনো একটা টিভি আনলেন, সেই টিভিটা আপনাকে সার্ভিস দিচ্ছে, সব কিছু ঠিকঠাক চলছে, আপনি বললেন পরিবর্তন করতে হবে, অনেক দিন হয়ে গেছে টিভিটা, তা কিন্তু নয়। পরিবর্তন তখনই হয় যখন সার্বিকভাবে মানুষ বিধ্বস্ত হয়, সার্বিকভাবে একটা বিপ্লবের প্রয়োজন হয়, সার্বিকভাবে মানুষ পুরনো মানধাতার যুগে পড়ে থাকতে থাকতে সে নাজেহাল হয়। সেগুলো কিন্তু আমরা কিছু হচ্ছি না, আমরা বরঞ্চ খুব ভালো আছি এবং বেনিফিটেড আছি। আমরা নিজেরা বিশ্লেষণ করতে হবে, আত্মবিশ্লেষণ, নিজেদের আত্মসমীক্ষা করলে আমরা বুঝতে পারবো যে আমরা শুধু কথায় কথায় বলবো সরকারি চাকরি নেই, ডিএ নেই, এ নেই, ও নেই, কিন্তু আমাদের তো এটাও ভাবতে হবে প্রচুর মানে অস্থায়ী কর্মী নিযুক্ত আছে। অস্থায়ী কর্মী, হয়তো আপনি একটা কর্মচারী 1 লাখ 1.5 লাখ টাকা মায়না পেত, 2 লাখ টাকা মায়না পেত, এমন হতেই পারতো আজকে কোনো অন্য সরকার থাকলে, কিন্তু সাধারণ মানুষ কিছুই পেত না। আজকে হয়তো যে লোকটা 1 লাখ 1.5 লাখ টাকা মায়না পেত সে হয়তো আজকে 60-70 হাজার টাকা মায়না পাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু তার একটা অংশ গিয়ে পৌঁছচ্ছে। আমরা এটাই দেখব, কারণ আমরা আইন আদালত জানি না। আমরা সাধারণ সরকারি কর্মচারী কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে হলেও তারা কিন্তু ব্যাপক নয়, তারা প্রচুর নয়, সাধারণ মানুষের সংখ্যাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ। এবং এটা বুঝতে হবে যে সরকারি কর্মচারীরাই কিন্তু সব নয়, বা চাকরি হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনও নয়। চাকরি মানে আমরা সবসময় চাই পে ব্যান্ডের স্কেলে স্যালারি, কিন্তু যেগুলো সিভিক ভলেন্টিয়ার, যেগুলো প্যারা টিচার, যে যারা আশাকর্মী, হয়তো আইসিডিএস এর অনেকটা বহন করতে হয় রাজ্য সরকারকে, এরকম অনেক মানে ব্যাপারগুলো রয়েছে, মানে যেগুলো হয়তো সেন্ট্রাল স্কিম, রাজ্য সরকারকে টাকা বহন করতে হয়। হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। আপনারা ভালো করে ভাববেন, ছোট ছোট শিল্পী যারা হয়তো বহুরূপী এ ধরনের, এরাও কিন্তু বছরে ইয়ারলি একটা টাকা পায় রেমুনারেশন। শুধু যে মুয়াজ্জেম বা ওই ধরনের কমিউনিটির লোকেরাই পায় তা নয়, সমস্ত শ্রেণীর লোককে সম্মান দেওয়া হচ্ছে। এগুলো আমাদের ভাবতে হবে, একটু সূক্ষ্মভাবে ভাববেন। নমস্কার।